আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে মূলত কথা বলব আমাদের 7 কলেজে যারা পড়েন বা ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত যতগুলা কলেজ-টলেজ আছেন, সংস্থা-টংস্থা। যেকোনো শিক্ষার্থীর যদি নিজের বাবা-মায়ের নাম অথবা নিজের নাম কারেকশনের দরকার পড়ে ভার্সিটি থেকে তাহলে কিভাবে কি করবেন? মূলত ভার্সিটির সার্টিফিকেট এবং আপনার ওই মার্কশিটে কিন্তু বাবা-মায়ের নাম থাকে না। ঢাকা ভার্সিটি থেকে অন্তত আমরা যারা সার্টিফিকেট পাইছি দেখবেন। তো এই ক্ষেত্রে তাহলে চেঞ্জ করার কি দরকার পড়ে? দরকার পড়ে ধরেন আপনি সরকারি চাকরি যদি ঢোকেন বা দেশের বাইরে পড়াশোনা করতে যাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে বিষয়টা সমস্যা হবে সেটা হচ্ছে যদি কোনো কারণে ভার্সিটি পর্যন্ত ভেরিফিকেশনটা আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা-মায়ের নাম যেহেতু পরিবর্তন করাচ্ছেন এসএসসি আর এইচএসসি, ভার্সিটিটা করার নাই। আ সেক্ষেত্রে কিন্তু যদি ভেরিফিকেশন আসে তাহলে কিন্তু মিলবে না। কেননা ভার্সিটির রেজিস্টার খাতায় কিন্তু আপনার বাবা-মায়ের নাম আগের ভুলটাই রইছে। সেটা সমস্যা হবে। দ্যাটস ওয়াই আমাদের যেহেতু যাদের বাবা-মায়ের নাম বা নিজের নামে কোনো কারেকশন আছে, আপনি এসএসসি করবেন, এইচএসসি করবেন, তাহলে ভার্সিটিটা কেন করবেন না? এটাও করায় রাখা উচিত। তো আমিও সদ্যই করিয়েছি সেই কাজটা এবং কতটুকু দৌড়াদৌড়ি করতে হয়, এটা দেখার পরে চিন্তা ভাবলাম যে, যেহেতু আগের ভিডিওগুলোও করছি, এসএসসি কিভাবে করছি সেটাও আপনাদেরকে জানানো হয়েছে, এইচএসসিটাও জানানো হয়েছে। তাহলে ভার্সিটিরটা কেন নয়? এবং এটা জানার পরে অন্ততপক্ষে আপনাদের একটা দিন সেভ হবে এবং কিছু টাকাও সেভ হবে। এই উদ্দেশ্যেই আসলে বানানো। তাহলে চলেন শুরু করি। মূলত আপনার ভার্সিটির যখন আপনার নিজের নাম বা বাবার নাম বা মায়ের নাম যখন কারেকশন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার কতগুলো ডকুমেন্ট লাগবে, কি লাগবে সেটা বলব। একটা করে দেখাবো। আমি যদি সিরিয়াল বলতেও ভুলে যাই, আপনি নিজে মনে রাখবেন। প্রথমত হচ্ছে গিয়ে আপনি যখন এই কারেকশনগুলো করবেন, যখন ইচ্ছা প্রকাশ চিন্তা করবেন যে এখন করানো উচিত, তো আপনি ফার্স্টে এফিডেভিট করাবেন নোটারি সহ। অর্থাৎ দেখবেন আমাদের রাস্তাঘাটে অনেক জায়গায় নোটারি পাবলিক লেখা থাকে দোকানে। ওই সকল দোকানে গেলে আপনি নোটারি পাবলিক করাইতে পারবেন এফিডেভিট সহ। এটাকে বলা হয় নন জুডিশিয়াল এফিডেভিট। তো এই এফিডেভিটটা করায় ফেলতে হবে ফার্স্ট। কিভাবে? আপনাকে অবশ্যই এই যে আমি যেভাবে করাইছি, এইভাবে আরকি আপনি করায় ফেলতে হবে। আমারটা ২ পৃষ্ঠার। তো আপনি আমার এই লেখাগুলোও লিখে নিতে পারেন কপি করে। কিভাবে? আপনি আমার মেইল করেন অথবা কমেন্টে আপনার মেইল দিতে পারেন। আমি পাঠায় দেব ইনশাআল্লাহ, সমস্যা নাই। এটা হুবহু আপনি লিখে নিয়ে গেলে যেটা হবে, ওনারা আপনাকে ৳৫ থেকে ৳৬০০ র মধ্যে করে দেবে। যদি বেশি চায় আপনি করাবেন না, অন্য দোকানে যাবেন। যেয়ে আপনি বলবেন যে, "আমি লিখে নিয়ে আসছি, আমার ফরমেট রেডি।" আপনি আমার এটা নিয়ে শুধু আপনার যে জায়গায় চেঞ্জ করা দরকার, সেই জায়গাগুলো চেঞ্জ করে নিয়ে যাবেন। সর্বোচ্চ ৳৬০০ করা সম্ভব। আমার ৳৫৫০ লাগছিল। তাহলে আপনার কেন বেশি টাকা লাগবে? এবং নোটারি পাবলিকের দোকানে আপনাকে বলতে পারে ৩ টা লাগবে এটা, ৩ টা ৳৩০০, আরো ৳১০০ বাড়াইতে বলতে পারে। প্রয়োজন নাই। ২ টা হইলেই হবে। কারণ আমি যেহেতু করায় ফেলছি আলহামদুলিল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে ২ টাতেই হচ্ছে। ভার্সিটি যেহেতু গ্রহণ করতে হয় তাহলে তো সমস্যা নাই। তাহলে আমরা এফিডেভিটটা কিভাবে করাবো? আপনি নিজে এই ফরমেটটা আমার কাছ থেকে নিয়ে নিজে এডিট করে এই ফরমেটটাই নিয়ে যাবেন দোকানে। ওয়ার্ড ফাইল অবশ্যই নিয়ে যাবেন। ওনারা এটা কপি করে আপনার সুন্দর করে এডিট করে দিয়ে দেবে আপনাকে। এখানে কিছু কথা বলার দরকার। আপনি এটা নেওয়ার পরেই বুঝবেন। তারপরে বলি, এখানে যেন অবশ্যই আপনার এসএসসি, এইচএসসি তো অবশ্যই ভুল ছিল। বিধায় ওটাও কারেকশন করে এটা করতে আসছেন মানে ভার্সিটিরটা। সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসটা মেনশন করবেন এখানে যেভাবে লেখা আছে। আর ভার্সিটির সেশন, রোল আর হচ্ছে গিয়ে আপনার রেজিস্টার নাম্বার, এক্সাম রোল নাম্বার এগুলো লিখে দিবেন। এখানে একটা ভালো করে কথা মনে রাখেন, আপনার ভার্সিটির ফার্স্ট ইয়ারের যে রোল নাম্বার ছিল, ক্লাস রোল যদি এটা মনে থাকে এটাও মেনশন করেন। আমার মনে ছিল ১৪৯ আমি এটা লিখে দিয়েছি। তো এটা গেল এফিডেভিটের কথা। তাহলে প্রথম কাজ এফিডেভিট করা, নোটারি পাবলিক এফিডেভিট। ঠিক আছে? এটা শেষ হইল। এটা করা শেষ। তারপরে আপনি যেটা করবেন, আপনি সুন্দর করে একটা দরখাস্ত লিখবেন। বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। আর দরখাস্তটা অবশ্যই সাদা পৃষ্ঠায় A4 সাইজের। তো এরকম আমি দেখেন লিখছিলাম। তো আমারটা ইংলিশে ছিল। আপনি ইংলিশে লিখলে পারেন, বাংলায় লিখলেও পারবেন। তবে আমার মতো করে হুবহু লেখেন না এই জিনিসটা। কারণ এখানে একটু আমাকে যিনি এখানে সিগনেচার করছেন আরকি ঢাকা ইউনিভার্সিটিতে, উনি আমাকে বলছিলেন যে আরেকটু তথ্য থাকলে ভালো হইতো। কি তথ্য? এখানে আপনি অবশ্যই এগুলো লেখার সময় আপনার এর মধ্যেই আপনার ঢাকা ইউনিভার্সিটির বা ৭ কলেজের বা ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত যেকোনো কলেজেই পড়েন, আপনার সেশন উল্লেখ থাকতে হবে, রেজিস্টার নাম্বার উল্লেখ থাকতে হবে, রোল নাম্বার উল্লেখ থাকতে হবে। প্লাস আপনার কার নামে ভুল, আপনার বাবার নাকি আপনার মায়ের? সেই ভুল নামও থাকতে হবে এক সাইডে আপনার সঠিক নামও থাকতে হবে। অর্থাৎ এরকম একটা ছক করে দরখাস্তের মধ্যেই ছোট্ট করে উনি লিখতে বলছেন যে, আপনি দরখাস্তের মধ্যেই এরকম একটা ছক করে এই লেখাগুলো যেন থাকে। এটা উনি বলছিলেন। আমারটায় নাই, এই যে দেখেন। তো এজন্য আরকি উনি পরে বলছিলেন এটা থাকলে ভালো হইতো। তো আপনারা দরখাস্তের মধ্যেই সুন্দর করে উপরের হেডিংগুলা দিয়ে তারপরে যা লেখা দরকার লিখে
এটাও আপনি যদি নিতে চান এটাও মেইল করলে আমি দুটোই দিয়ে দেব। আপনি এখানকার কিছু তথ্য রেখে তারপরে আপনি ভুল ঠিক সবগুলো তথ্য এর মধ্যে দিয়ে দেবেন। আর ১ম এর ৪ লাইন কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আপনি কার বরাবর? প্রথমত হচ্ছে গিয়ে বরাবর রেজিস্ট্রার ঢাকা ইউনিভার্সিটি, তারপরে মাধ্যম আপনার হচ্ছে গিয়ে তারপরে প্রিন্সিপাল বা অধ্যক্ষ আপনার কলেজের নাম হবে। অর্থাৎ আমি লিখছিলাম টু দ্য রেজিস্ট্রার ঢাকা ইউনিভার্সিটি থ্রু দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট তেতুমি কলেজ ঢাকা, তারপরে সাবজেক্ট দিয়ে শুরু করছি। এই গেল হচ্ছে গিয়ে আপনার দরখাস্তের ব্যাপার। এফিডেভিট করা শেষ, দরখাস্ত লেখা শেষ। এরপরে এর সাথে আপনি ডকুমেন্টগুলো গাঁথবেন। কী কী ডকুমেন্ট দিতে হয়? প্রথমত এটার পরে আপনার নামে ভুল থাক আর না থাক আপনার এনআইডি দেবেন বাধ্যতামূলক। আপনার বার্থ সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবেন, অবশ্যই থাকার কথা দেবেন। আপনার মায়ের নামে যদি ভুল থাকে আপনার মায়ের এনআইডি দেবেন। যদি মায়ের নামে ভুল না থাকে তাহলে মায়ের এনআইডি দরকার নাই। আপনার বাবার যদি নামে ভুল থাকে তাহলে বাবার এনআইডি দেবেন, যদি ভুল না থাকে বাবার দেওয়া দরকার নাই। অর্থাৎ যাদের ভুল আছে শুধু তাদেরটাই দেবেন, আর আপনারটা বাধ্যতামূলক। এরপরে আসবেন আপনার আরও কিছু ডকুমেন্ট দেবেন। নতুন যারা ৭ কলেজে পড়ে বা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ে তাদের SIF মনে হয়, অর্থাৎ স্টুডেন্ট আইডেন্টিফিকেশন ফর্ম নামে একটা ফর্ম থাকে, সেই ফর্মের ফটোকপি দিতে হয়। আর যারা পুরাতন স্টুডেন্ট তাদের তো আর ওটা নাই, যেমন আমার তো ওটা নাই, আমি পুরাতন স্টুডেন্ট। সেই ক্ষেত্রে আমি যেটা করছি আবার 4th ইয়ার এক্সামের অ্যাডমিট কার্ডটা দিছি। 4th ইয়ার এক্সামের অ্যাডমিট কার্ডটা দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার অনার্সের সার্টিফিকেট যেটা এটার ফটোকপি দিলাম। তারপরে আমার হচ্ছে গিয়ে মার্কশিটের ফটোকপি দিলাম অনার্সেরটা। তারপরে আমি দিলাম, যেহেতু আমি যখন ভর্তি ছিলাম তখন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তো ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ডটা দিয়েছি ফার্স্ট ইয়ারের, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার যে রেজিস্ট্রেশন কার্ডটা ছিল সেটাও দিছি। কথাটা একটু বুঝেন এখানে। আপনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যারা পড়েন তাদের একটা কাগজ লাগে এখানে, SIF ফর্ম, অর্থাৎ আপনার স্টুডেন্ট আইডেন্টিফিকেশন ফর্মটা। যারা পুরাতন তাদের ক্ষেত্রে একটু তথ্য বেশি লাগবে, অর্থাৎ আপনার অনার্সের সার্টিফিকেট মার্কশিটে ফটোকপি তো লাগবেই, সাথে আপনার 4th ইয়ারের মানে যারা এখন SIF ফর্মটা পান নাই বা এখন নতুন দিচ্ছে, এটা তো আমরা আগের কেউই পাইনি, তো তাদের জন্য যেটা লাগবে আপনার 4th ইয়ার বা ফাইনাল ইয়ারের রেজিস্ট্রেশন কার্ড, ফাইনাল ইয়ারের অ্যাডমিট কার্ড। আর এই তো, যদি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে থাকা অবস্থায় হয়ে থাকেন তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এইগুলো তো মানে ডকুমেন্ট আপনি দেবেন। এরপরে আপনি যেহেতু ভার্সিটির ক্ষেত্রে চেঞ্জ করার জন্য আবেদন করবেন, তাহলে অবশ্যই আপনি SSC HSCর কারেকশন করাইছেন। তো SSC HSCর আপনার মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে, এবং সেই দুটো আবার কি বলবো, অ্যাটেস্টেড করা। এই অ্যাটেস্টেডটা অবশ্য জুডিশিয়াল অ্যাটেস্টেড না, এটা নর্মাল অ্যাটেস্টেড, অর্থাৎ এটা আপনি যে কোনো অ্যাডভোকেটকে দিয়েও করাইতে পারেন। ওই যে নটারি করতে যাবেন যে দোকানে, ওনাকে দিয়েও করায় নিয়ে আসতে পারবেন। আমার বড় ভাই ছিল, উনি হাইকোর্টের লয়ার, ওনাকে দিয়ে আমি এটা করিয়েছিলাম। তো অ্যাটেস্টেডটা করায় নেবেন, SSCর মার্কশিট, SSCর সার্টিফিকেট। তারপরে যেহেতু আপনি সংশোধন করেছেন তাহলে SSCর সংশোধনের একটা লেটার আসে না, ওই যে আপনার যে প্রথম SMS-টা আসছিল যখন আপনি অ্যাপ্লাই করছিলেন, অ্যাপ্লাই করার পরে বোর্ড থেকে যে একটা লেটার আসছিল যে আপনার পিতামাতার নাম সংশোধন প্রসঙ্গে, যেটা মানে আর কি আপনার এই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হয়েছিল, সেই যে আপনার একটা ফর্ম আসছিল, অর্ডার ফর্ম বলা হয়, সেই অর্ডার ফর্মটা কিন্তু লাগবে। যদি ওটা খুঁজে না পান, হারায় যায়, তাহলে কিন্তু বিপদ। এটা কোথায় পাবেন সেটা বলে দিই, আপনার ওই অ্যাপ্লিকেশনের জায়গায় যদি আপনি যাইতে পারেন আগের পাসওয়ার্ড দিয়ে, তাইলে আপনি ওখানে পেয়ে যাবেন। এটা এরকম একটা আমার মাদ্রাসা বোর্ডের ছিল, আমি এটা নিয়েছিলাম। এটা গেল। তারপরে আপনি আসবেন কলেজের। তো কলেজের আবার সার্টিফিকেটটা দেবেন, এটাও অ্যাটেস্টেড করা। কলেজের মার্কশিট দেবেন, এটাও অ্যাটেস্টেড করা দেবেন। আর কলেজেরও যেহেতু আপনি পরিবর্তন করেছেন, সেই কলেজেরও অর্ডার কপি বা আপনার সেই লেটারটা দিতে হবে। এখানে সবগুলো ডকুমেন্ট একসাথে আপনি স্ট্যাপলার করবেন, এফিডেভিটের কপি ছাড়া, এফিডেভিটের কপিটা আলাদা রাখবেন। তাহলে সবগুলো তথ্য উপরে আপনার দরখাস্তটা রেখে, এই যে উপরে দরখাস্তটা রেখে নিচে সবগুলো ডকুমেন্ট দেবেন। আর এই জায়গা 2 কপি ছবি স্ট্যাপলার করবেন। তারপরে পুরো জিনিসটাকে স্ট্যাপলার করে আপনার একটা ফাইল রেডি হইল। এই ফাইলটাকে আপনি সুন্দর করে ফার্স্ট যাবেন হচ্ছে আগে আপনার কলেজে।
আচ্ছা, এখান পর্যন্ত কিন্তু আপনার মোটামুটি সব ডকুমেন্ট রেডি। আর কোনো সমস্যা নেই। শুধু দরখাস্তটা ঠিকঠাকভাবে লিখেন ভাই। এটা না লিখলে আবার ম্যাডাম আপনাকে ফেরত দেবে। আবার আপনার একটা দিন ঘোরা লাগবে। তো দরখাস্তটা খুব সুন্দর করে লিখে, এফিডেভিটটা সুন্দর করে সবগুলো নিয়ে এফিডেভিট নিতে হবে না। আপনি আপনার কলেজে গেলে, আপনার কলেজে আবার নিয়ে যান যদি দেখতে চায় প্রিন্সিপাল, বলা তো যায় না। এই সবগুলো তথ্য করে ফার্স্ট আপনার কলেজে, আপনার প্রতিষ্ঠানে যাইতে হবে। আপনার প্রতিষ্ঠানে গিয়ে এখানে একটা সিগনেচার লাগবে প্রিন্সিপালের, হ্যাঁ? আমরা তো ২ জায়গা ২ প্রতিষ্ঠানের স্টুডেন্ট, তো সমস্যা। ফার্স্ট আপনার নিজের প্রতিষ্ঠানে যাবেন, ওই জায়গা থেকে সিগনেচার করে নিয়ে আসবেন, অধ্যক্ষের সিগনেচার লাগবে। এটা করে নিয়ে আসার পরে এফিডেভিট সহ এইগুলা সহ সবগুলাকে আরেকটা ফটোকপি করে আপনার কাছে রাখবেন। দেন যেটা ১ম এ করছিলেন যেইগুলা সব তথ্য নিয়ে আপনি চলে যাবেন ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ভবনে। রেজিস্ট্রার ভবনের কয় তলায় যাবেন? রেজিস্ট্রার ভবনের ২ তলায় যাবেন, হ্যাঁ? ২ তলায় গিয়ে এটা ২০৮ নাম্বার রুমে মানে ২ তলায় উঠার পরেই আপনি উঠার পরে হাতের বাম সাইডে দেখবেন, বাম সাইড বরাবর জায়গা দেখা যায় একটা রো। তো বাম সাইড বরাবর যাবেন, যাওয়ার পরে দেখবেন ২০৮ নাম্বার রুম আছে। ২০৮ নাম্বার রুমের দিকে তাকাইলেই ২০৮ নাম্বার রুম বামে। তো বামে তাকাইলে দেখবেন এক ম্যাডাম বসে থাকে। ওখানে অবশ্য আপনাকে একটু জিজ্ঞেস করতে হবে, যেহেতু ফার্স্ট টাইম আপনি যাচ্ছেন। যেখানে ৭ কলেজের নাম পরিবর্তনের বিষয়ে কে কাজ করে? ম্যাডাম, স্যার যে কেউ থাকতে পারে। তো উনারা দেখায় দিলে আপনি তার কাছে যাবেন, ভদ্রতার সাথে সুন্দর করে দাঁড়াবেন। ম্যাডাম কিন্তু মোটামুটি শান্তশিষ্ট। আপনি ওখানে একটু অশান্ত আচরণ দেখাইলে বকা খাওয়ার একটা চান্স আছে। তো যাওয়ার পরে ওনাকে আপনি সুন্দর করে দেবেন যে, ম্যাডাম আমি আমার বাবা-মা বা অথবা আপনার নাম পরিবর্তন করতে আসছেন। তো ওনাকে দেবেন সবগুলো। উনি সবগুলো দেখে, ফার্স্টে উনি সবগুলো দেখে একটা সিল দিবে আপনার এটায়। সিল দিয়ে একটা আরকি আপনাকে কোথায় যাইতে হবে এটা বলবে পরে। তাহলে উনার কাছে গেলেন, উনি সবকিছু ঘেঁটে-ঘুটে দেখবে, আপনার এফিডেভিট দেখবে, এইটা দেখবে। সবগুলো জিনিস দেখা শেষে ম্যাডাম আরকি আপনাকে বলে দেবে যে টিএসসিতে যে ব্যাংকের একটা শাখা আছে, সোনালী ব্যাংক না কি যেন ভুলে গেলাম। জনতা ব্যাংক, সরি। এই যে এটা রশিদ আছে, রশিদ দেখে। তো ম্যাডাম আরকি আপনাকে বলবে জনতা ব্যাংক আছে টিএসসিতে যেটা, ওই টিএসসিতে ওই ব্যাংকে যাইতে, ওই ব্যাংকে গিয়ে আপনার কারেকশনের জন্য টাকা জমা দিয়ে আসবেন। তারপরে উনি আপনার এই আবেদনটা গ্রহণ করবেন। কিন্তু প্রশ্ন জাগতে পারে, তাইলে আমি ফার্স্টে কেন উনার কাছে যাব? উনার কাছে গিয়ে কোনো ভুল আছে কিনা এটা যাচাই করার জন্য। উনি পারমিশন দেওয়ার পরেই কেবল যাবেন। আপনি যদি টাকা আগে জমা দিয়ে উনার কাছে যান, তাইলে আল্লাহই জানে আপনার কপালে কি আছে। তাহলে আমি আরেকটু বলি, এই পর্যন্ত থেমে গিয়ে ১ম এ আপনার সব ডকুমেন্ট রেডি করে আপনার কলেজে যাবেন। কলেজ থেকে সুন্দর করে প্রিন্সিপালদের সিগনেচার করে নিয়ে এসে সরাসরি ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ভবনে যাবেন। ওখানে গিয়ে ২০৮ নাম্বার রুমে যাবেন। ম্যাডামকে দিয়ে চেক করাবেন। তারপরে উনি বলার পরে আপনি টিএসসিতে জনতা ব্যাংকে যাবেন। ব্যাংকে যাওয়ার পরে আবার বিশাল এত্ত বড়, এই যে দেখতে পাচ্ছেন না? এরকম ৩ টা সংযুক্ত একটা ফর্ম পাবেন। ওই ফর্মে আপনার লিখতে কি হবে কি? আপনার নাম, তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার ঠিকানা, আপনি কোথায় থাকেন বর্তমানে। তারপরে এখানে হচ্ছে কী বিষয়, সেই বিষয়টা লিখবেন। কত টাকা সেটা লিখবেন। এখানে টাকার বিষয়টা বলি, একটা ভুলের জন্য ৳৫০০। যেমন আমি আমার মা এবং বাবা ২ জনের নামের ভুলের বিষয়ে করছি, তাই আমার ৳১,০০০ গিয়েছে। প্রত্যেকটা ভুলের জন্য ৳৫০০ করে, যতগুলো ভুল ততগুলো ৳৫০০ গুণ দেবেন। আপনি এটা লিখে তারপর এখানে জমা দিলে ওনারা ২ টা ফর্ম রেখে আপনাকে এই একটা অংশ দিয়ে দেবে। এই একটা অংশ নিয়ে তারপর আপনার কাছে যতগুলো কাগজ ছিল সবগুলো নিয়ে আবার আপনি ২০৮ নাম্বার রুমে যাবেন, ম্যাডামের কাছে দেবেন। উনি রেখে আপনাকে বলবে, "এখন আপনার কাজ শেষ, আপনি চলে যান।" ১ সপ্তাহ পরে এসে নিয়ে যাবেন। এখানে একটা মজার ব্যাপার, আমি ভাবছিলাম হয়তোবা এটুকুই শেষ। কিন্তু না, পরে আবার যাইতে হবে বলছে আরকি। না গেলেও সমস্যা আছে এমন না। তবে হ্যাঁ, উনি বলছে ১ সপ্তাহ পরে এসে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যাইতে। অর্থাৎ আপনি যেটা করছেন এটা গ্রহণ হইল কিনা, ওই পর্যন্ত তো গ্রহণ হইছে। এরপরেও এটা কারেকশন হয়ে আসছে কিনা, এটার জন্য আপনাকে ১ সপ্তাহ বা ১০ দিন পরে আবার যাইতে হবে। যাওয়ার পরে ওই আবেদন পুরা কপিটাই আপনাকে দিয়ে দেবে। যদি দিয়ে দেয় তাইলে বুঝবেন যে কমপ্লিট হয়ে গেছে ভিতরে। আর যদি যাওয়ার পরে দেখেন যে হয় নাই, তাহলে বুঝবেন হয়তো কোনো সমস্যা হয়েছে, তাহলে সেটা আবার আপনাকে বলে দেবে। তাই কাজ শেষ করার পর আবার যখন বলবে, আবার যাবেন, ওইটা পুরা মূল কপিটা অ্যাপ্লিকেশনের হয়তো দিয়ে দেবে, সেটা নিয়ে আসবেন। যেহেতু আমি এখনও যাই নাই, তাই আমি বলতে পারতেছি না যে দিয়ে দেবে নাকি জাস্ট আমাকে কোনো একটা স্লিপ ধরায় দেবে। এই হলো গিয়ে ব্যাপার। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর দৌড়াদৌড়িও কম হবে। কারণ আমার যেটা সমস্যা হয়েছিল, আমি ১ম এ ঢাকা ইউনিভার্সিটিতে গেছি। আগে জিজ্ঞেস করছি কি লাগবে না লাগবে।
প্রায় মানে আমার এক বন্ধু ওখানে জব করে, ওকেও জিজ্ঞেস করছি। ও যে সকল তথ্যের কথা বলছে এই তথ্যগুলো দিয়ে হবে না। সো ভাগ্য ভালো যে আমি সব রেডি করে নিয়ে যাইনি। রেডি করে নিয়ে গেলে তো বিপদে পড়তাম। আগে গেছি, আমি ওই ম্যাডামের কাছেই গেছি ফার্স্টে। উনি আমাকে বলছেন কি, কি তথ্য লাগবে। উনি সুন্দর করে ভদ্রভাবে আদর যত্নে বুঝিয়ে দিছেন এবং আমাকে আ ছবিও তুলে বলছে যে, "এই যে অ্যাপ্লিকেশনের ছবি তুলে নিয়ে যাও।" সবকিছু বুঝায় দিয়েছে। আমি আসছি, সব রেডি করছি। আমার কলেজে গেছি। দেন আমার কলেজ থেকে এসে পরে আবার আরেকদিন আমি আবার ঢাকা ইউনিভার্সিটি গেছি। আমার টোটাল ৩ থেকে ৫ দিন খরচ হইছে। আপনাদের আশা করি একদিনে যেন হয়ে যায়, এজন্য আমি সব বিষয়গুলো একসাথে বলার চেষ্টা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন নির্দ্বিধায়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।